গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকে জিএস এর ওপর থেকে আজ 34 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এর আগের যে দুটো ক্লাস হয়ে গিয়েছিল, সেই দুটো পিএসসি ক্লার্কশিপ 2019-এ প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন দিয়েছিল, সেখানে জিকে জিএস এর যে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো আমরা এর আগের দুটো ক্লাসে আলোচনা করেছি। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দুটো দেখেছো, এবং তার আগে অলরেডি আমরা 33টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস স্পেশাল ক্লাস। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ভাবে। সেটার উপরে ক্লিক করো, ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে 34 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, যে কে অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন। তো অমিত্রা ঘাত উপাধি কার ছিল? তো অমিত্রা ঘাত উপাধি ছিল বিন্দুসারের। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, অর্থাৎ মৌর্য বংশের দ্বিতীয় রাজা কে ছিলেন? এই বিন্দুসার। তো চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান 297 খ্রিস্টপূর্বাব্দে। মারা যাওয়ার পর তার ছেলে বিন্দুসার সিংহাসনে বসেন, এবং ব্রাহ্মণ গ্রন্থে এই বিন্দুসারকে অমিত্রা ঘাত বলা হয়েছে, যার অর্থ কি? কোন সময় কোশ্চেন দেয়, অমিত্রা ঘাতের অর্থ হলো শত্রুকে নিধন করা, অর্থাৎ শত্রু নিধনকারী। শত্রু শত্রু নিধনকারী হলো অমিত্রা ঘাতের অর্থ। আবার গ্রিক গ্রন্থে এই অমিত্রা ঘাত না বলে সেখানে বলা হয়েছে অ্যামিট্রোকেটাস বলে আখ্যা দেওয়া হয়েছে এই বিন্দুসারকে। তো এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দিতে পারে, বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বিন্দুসার ছিলেন আজীবক ধর্মের। বিন্দুসার আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আবার কোশ্চেন যদি দেয় যে বিন্দুসারের ছেলে কে, তো বিন্দুসারের ছেলে হলেন সম্রাট অশোক। কে? সম্রাট অশোক হলেন বিন্দুসারের ছেলে। এবং এই বিন্দুসারের ছেলে সম্রাট অশোক, ইনি আবার ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। ইনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তো কোশ্চেন যদি দেয় যে এই অশোকের আমলে কততম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, তো থার্ড বৌদ্ধ সঙ্গীত আয়োজন করা হয়েছিল। থার্ড বৌদ্ধ সঙ্গীত। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় আয়োজিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজিত হয়েছিল কোথায়? পাটলিপুত্র, যার এখন বর্তমান নাম হলো পাটনা, বিহারের রাজধানী পাটনা। এছাড়া সম্রাট অশোক থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করো। এখান থেকে কোশ্চেন দেয় যে কলিঙ্গের যুদ্ধ করেছিল কোন রাজা? তো কলিঙ্গের যুদ্ধের সঙ্গে জড়িত ছিল এই সম্রাট অশোক। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে শ্রীনগর, জম্মু কাশ্মীরে যে শ্রীনগর শহরটা আছে, এই শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতাকে? শ্রীনগর শহরের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে? তো শ্রীনগর শহরের ফাউন্ডার হলেন সম্রাট অশোক। এছাড়া অশোক থেকে আরেকটা কোশ্চেন দেবে যে দেবনামা পিরিয়া কার উপাধি? বা আরেকটা উপাধি আছে প্রিয়দর্শী। দেবনামা পিরিয়া বা প্রিয়দর্শী, এই উপাধিগুলো কার? এগুলো হলো সম্রাট অশোকের উপাধি। বিম্বিসার থেকে রিলেট করো, বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হরজঙ্গ বংশের রাজা, আর ইনিই ছিলেন হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তো যদি কোশ্চেন দেয় বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে, সেখানে কিন্তু এই বিম্বিসার থেকে এই কোশ্চেন দিয়েছে যে হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। আর বিম্বিসার থেকে আরেকটা কোশ্চেন এক্সামে দিয়েছিল, প্রিভিয়াস কোশ্চেন দেখতে পাবে যে বিম্বিসারের উপাধি কি? বিম্বিসারের উপাধি হলো শ্রমিক। যেমন এখানে কোশ্চেনটা রাখা হয়েছিল যে অমিত্রা ঘাত কার উপাধি, তেমনই কিন্তু কোশ্চেন থাকবে যে শ্রেণিক উপাধি কার? তো শ্রেণিক উপাধি হলো বিম্বিসারের। অশোকের উপাধি দুটো মাথায় রাখবে, বহুবার কোশ্চেন দিয়েছে, দেবনামা পিরিয়া আর পিরিয়াদর্শী। আর ক্লাসের শুরুতে আরো আরেকবার বলছি, প্রত্যেকদিন ক্লাসেই বলা হয় এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। পিডিএফ কিভাবে ডাউনলোড করতে পারবে? পিডিএফ শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে, এবং সেটা ডাউনলোড করতে পারবে তোমরা টেলিগ্রাম লিঙ্ক থেকে। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চলে যাবে, তার মধ্যে লিঙ্কটা কিন্তু প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে
ক্লাসগুলো হয়ে গেছে বা যে ক্লাসগুলো হচ্ছে বা ভবিষ্যতে চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। পরের কোশ্চেনে আসো, কোন ভারতীয় শাসক দিন ই ইলাহির প্রবর্তন করেছিলেন? তো ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট বলছি এই কারণে বহুবার রিপিটেড কোশ্চেন। তো দিন ই ইলাহির প্রবর্তক হলেন আকবর, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, আকবর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করায়। আকবরের সময় কি যুদ্ধ হয়েছিল? ফেমাস যুদ্ধ হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 সালে। কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। হিন্দু রাজা ছিল হিমু। আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল যুদ্ধ এবং আকবর জয়লাভ করেছিল। আকবরের তরফ থেকে লড়াই করেছিলেন কে? আকবরের সেনাপতি বৈরাম খান। তো অনেক সময় তোমরা অপশানে পাবে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো অপশানে থাকবে বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। তো অ্যান্সার কিন্তু সেটাই মার্কিং করবে, কারণ আকবরের তরফ থেকে লড়াই করেছিল বৈরাম খাঁ। আচ্ছা, আকবর থেকে আরো আরেকটা ফ্যাক্ট রিলেট করো। কোশ্চেন দেয় যে নিম্নের এখানে নিম্নের চারটে অপশনের মধ্যে কার সভাতে নবরত্ন প্রেজেন্ট ছিল? নবরত্ন ছিল। তো নবরত্ন ছিল আকবরের সভাতে। তো এই নবরত্নের মধ্যে প্রত্যেকের নাম না মনে রাখলে হবে, একজনের নাম মনে রাখো, বীরবল। বীরবল মনে রাখতে বলছি এই কারণে, বীরবল একমাত্র হিন্দু ছিল এই নবরত্নের মধ্যে, একমাত্র হিন্দু ছিল আর এই নবরত্নের মধ্যে। আর বীরবল থেকে আরেকটা কোশ্চেন যেটা দেবে, এই দিন-ই ইলাহি রিলেটেড কোশ্চেন দেবে। তা কোশ্চেন দেবে সর্বপ্রথম আকবরের প্রবর্তন করা দিন-ই ইলাহি গ্রহণ করেছিলেন কে? তো সর্বপ্রথম দিন-ই ইলাহি গ্রহণ করেন কে? গ্রহণ করেন এই বীরবল। তো সর্বপ্রথম দিন-ই ইলাহি গ্রহণ করেছিলেন কে? বীরবল। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে কোশ্চেনটা, এখান থেকে তোমরা মাথায় রাখবে। এছাড়া আকবর থেকে আরেকটা ফেমাস যুদ্ধ কোশ্চেন দেয় যে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? রিসেন্টলি কোনো একটা এক্সামে দিয়েছে, এক্সামের নামটা খেয়াল আসে না। তো হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। কার কার মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং মেওয়ারের রাজা রানা প্রতাপ সিং। আকবর ও রানা প্রতাপ সিং। কোথাকার রাজা? মেওয়ারের রাজা রানা প্রতাপ সিং এর মধ্যে হয়েছিল। আকবর জয়লাভ করেছিল। তো এখান থেকেও কোশ্চেন দিতে পারে যে আকবরের তরফ থেকে কে লড়াই করেছিলেন? তো আকবরের তরফ থেকে লড়াই করেছিলেন মান সিং। তো মান সিং এবং রানা প্রতাপ সিং এর মধ্যে যুদ্ধ হয়েছিল, জয়লাভ করেছিল আকবর, অর্থাৎ মান সিং জয়লাভ করেছিল। আচ্ছা, শেরশাহ থেকে একটা কোশ্চেন এক্সামে দিয়েছিল, রিসেন্টলি এক্সামে দিয়েছিল, সম্ভবত ফুড এসআইতে দিয়েছিল, যে শেরশাহের অরিজিনাল নাম কি? তো শেরশাহের অরিজিনাল নাম হলো ফরিদ খাঁ। ফরিদ খান হলো শেরশাহের অরিজিনাল নাম। তিনি খানোয়ার যুদ্ধ আর কনওয়াজের যুদ্ধ, এই যুদ্ধে হারিয়েছিল কাকে? হারিয়েছিল তিনি, সরি, খানোয়ার যুদ্ধ নয়, তিনি কনৌজের যুদ্ধ আর ছিল চৌসার যুদ্ধ। চৌসা এবং কনৌজের যুদ্ধে তিনি হারিয়েছিলেন হুমায়ুনকে। হারিয়ে তিনি দিল্লিতে শেরশাহের যে বংশ, সুর বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। ঔরঙ্গজেব থেকে রিলেট করো। ঔরঙ্গজেব থেকে কোশ্চেন দেয় যে ঔরঙ্গজেবের একটা উপাধি জিন্দা পীর। জিন্দা পীর কার উপাধি? তো জিন্দা পীর হলো ঔরঙ্গজেবের উপাধি। চলে আসো পরবর্তী কোশ্চেনে, প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের? তো প্রথম ভাইসরয় বহুবার পড়িয়েছি, প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে আবার আমি এখান থেকে বলে দিচ্ছি যে কোশ্চেন গুলো এখান থেকে আসে, যে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম কে ছিল, শেষ কে ছিল, ভাইসরয় প্রথম কে ছিল, শেষ কে ছিল, তারপর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল প্রথম কে ছিল, শেষ কে ছিল। বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে, আরো আরেকবার এখান থেকে রিপিট করাচ্ছি। তো পরাধীন ভারতে ফার্স্টে ছিল কি? গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ
বেঙ্গল। তারপর আমি একটু লেফট সাইড চেপে লিখছি। তারপর এসছিল, তারপরে এই পদটা পদোন্নতি হয়ে হলো কি, হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে আবারও পদোন্নতি হলো, হওয়ার পরে হয়ে গেল বেঙ্গল থেকে সেটা হয়ে গেল ইন্ডিয়া, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আবার পদোন্নতি হলো, অর্থাৎ এদেরকে হটিয়ে দিয়ে আনা হলো কি, আনা হলো ভাইস রয়। এবার ভাইস রয়ের পরে ভারত স্বাধীন হয়ে গেল 1947 সালে 15ই আগস্ট। তো স্বাধীন ভারতের আবার হয়ে গেল কি, আবার হলো গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। তো এই সমস্ত পদে প্রথম কে হয়েছিল এবং শেষ কে ছিল, এখান থেকে কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে থাকো দেখবে রিপিটেড কোশ্চেন পাবে। তো ফার্স্ট থেকে রিলেট করো, গভর্নর অফ বেঙ্গল কে ছিল প্রথম? তো প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিল রবার্ট ক্লাইভ। কে ছিল? রবার্ট ক্লাইভ। তারপর কোশ্চেন দেবে যে এই গভর্নর অফ বেঙ্গল থেকে যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, তখন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিং। কে ছিল? ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন দেবে শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? এবং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেই ছিল, মাথায় রাখবে তিনিই কিন্তু পদোন্নতি হয়ে গিয়েছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো দুটোই একই অ্যান্সার হবে। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? একই ব্যক্তি ছিলেন। তার নাম কি? তার নাম হলো উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। একইভাবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন, তিনি ফার্স্ট ভাইসরয় ছিলেন। তো শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন বা ফার্স্ট ভাইসরয় কে ছিলেন, সেটাই কোশ্চেনে আছে। তো অ্যান্সার হবে লর্ড কি? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। কোশ্চেন দেবে ভারতের শেষ ভাইসরয়, লাস্ট ভাইসরয় বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কি? প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। আর কোশ্চেন দেবে যে স্বাধীন ভারতের লাস্ট গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের লাস্ট গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া স্বাধীন ভারতের। তো এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন কনফিউজিং করার জন্য দেয় পরাধীন ভারত, এভাবে উল্লেখ করে দেবে যে পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিং। তো এটা খেয়াল রাখবে, পরাধীন ভারতে জানতে চাইছে না স্বাধীন ভারতে জানতে চাইছে। যদি স্বাধীন ভারতে জানতে চাই তখন অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল জানতে চাইলে তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। একইভাবে পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন পরাধীন ভারতের লর্ড ক্যানিং। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ক্যানিং এর উপর থেকে কোশ্চেনটা ছিল, যখন ক্যানিং এর উপর থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করা, ক্যানিং এর আমলেই 1857 সালে হয় মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তো কোশ্চেন দেয় যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল এই লর্ড ক্যানিং এর আমলে। এছাড়া লর্ড ক্যানিং এর আমলে আরেকটা ভালো জিনিস হয়েছিল, সেটা 1856 সালে যেটার খসড়া তৈরি করে গিয়েছিলেন লর্ড ডালহৌসি। সেটা কি? সেটা হলো বিধবা বিবাহ আইন পাস। তো কোশ্চেন দেয় বিধবা বিবাহ আইন পাস করেন কে? তো বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ক্যানিং। কত সালে? 1856 সালে। কার মদতে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মদতে এই বিধবা বিবাহ আইন পাস হয়। আর বিধবা বিবাহ এই আইনের খসড়াটা কে তৈরি করে গিয়েছিল? খসড়াটা তৈরি করে গিয়েছিল এর আগের যিনি গভর্নর জেনারেল ছিলেন, অর্থাৎ লর্ড ডালহৌসি কিন্তু খসড়াটা তৈরি করে গিয়েছিলেন। তো কোশ্চেনগুলো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন। কোন পর্বতশ্রেণী
মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন, মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে আলাদা করেছে বরাইল পর্বতশ্রেণী, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত যে পাটকাই ভূম পর্বতশ্রেণী ভারতের কোন দুটো রাজ্যকে আলাদা করেছে? তো এটা আলাদা করেছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বর্ডারে অবস্থিত পাটকাই ভূম পর্বতশ্রেণী। আরেকটা কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে যে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী বাউন্ডারি করেছে? তো ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে কোন পর্বতশ্রেণী? ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে আরাকান পর্বতমালা। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিট হয়েছে, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেনে, পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? আচ্ছা, এখান থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এখান থেকে বহু কোশ্চেন দেয় এবং দেখা গিয়েছে যদি ছবির সাথে তোমরা না পড়ো তাহলে কিন্তু জিনিসটা মনে থাকে না। তো ছবির সাথেই দেখাবো। তার আগে এখানে অ্যান্সার দেখো যে পীর পাঞ্জাল কোন রেঞ্জের অংশগত হিমালয়ের? তো পীর পাঞ্জাল হলো মধ্য হিমালয় অর্থাৎ মিডিল হিমালয়ের অংশ, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। ম্যাপ দেখিয়ে এখানে পড়াবো, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকবে। তার আগে দেখে নাও যে হিমালয়কে কটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ হিমালয়ের ভাগকে কি বলা হয়? বলা হয় হিমালয়ের বর্গীকরণ। তো কতটা ভাগে এর বর্গীকরণ করা হয়? হিমালয়ের বর্গীকরণ হয় দুটো ভাগে। বর্গীকরণ হয় দুটো ভাগে বর্গীকরণ, একটা হলো শ্রেণী অনুযায়ী, আরেকটা হলো শৃঙ্খলা অনুযায়ী। একটা শ্রেণী আর একটা হলো শৃঙ্খলা অনুযায়ী। তো শ্রেণী বলতে কি? শ্রেণী বলতে একটা এরকম গেছে, দ্বিতীয় গেছে, তারপরে গেছে, এইগুলো হলো শ্রেণী। আর শৃঙ্খলা বলতে কি? এই শ্রেণীকে, এই যে শ্রেণী এরকম ভাবে উপর থেকে নিচ পর্যন্ত চারটে শ্রেণী গেছে, এই শ্রেণীকে যদি আমি নদীর সাহায্যে, মনে করো এখান থেকে নদী গেছে, নদীর সাহায্যে এইটুকু পার্টকে আলাদা করলাম, এইটুকু পার্টকে একটা আলাদা করলাম, এইটুকু পার্টকে একটা আলাদা করলাম, তো এইগুলো হলো শৃঙ্খলা। তো ম্যাপের সাহায্যে দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে দেখে নাও যে শ্রেণীর মধ্যে কি কি ভাগ আছে। শ্রেণীর মধ্যে ভাগ আছে ট্রান্স হিমালয়। তারপরের ট্রান্স হিমালয়ের নিচের যে পার্ট তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্রেটার হিমালয়। সবকিছুই ম্যাপের সাহায্যে দেখাবো। গ্রেটার হিমালয়কে আরেকটা ভাষায় বলা হয় হিমাদ্রি হিমালয়। তো অনেক সময় গ্রেটার হিমালয় না থেকে অপশনে থাকবে কি? অপশনে থাকবে হিমাদ্রি হিমালয়। তারপরে হলো মধ্য হিমালয় অর্থাৎ মিডিল হিমালয়। তার নিচে থাকে কি? শিওয়ালিক হিমালয়। শৃঙ্খলা অনুযায়ী ভাগ করলে, শৃঙ্খলা অনুযায়ী ভাগটা কিভাবে হয়েছে? নদীর দ্বারা ভাগ হয়েছে। তো কোন কোন নদী কোন কোন শৃঙ্খলা ভাগ করেছে সবকিছুই বলবো। তার আগে দেখে নাও শৃঙ্খলা অনুযায়ী ভাগগুলো কি কি। একটা হলো পাঞ্জাব হিমালয়, তারপরের ভাগ হলো কুমায়ুন হিমালয়, তারপরের ভাগ হলো নেপাল হিমালয়, এবং তারপরের ভাগ হলো আসাম হিমালয়। তাহলে শ্রেণী অনুযায়ী হিমালয়কে চারটে ভাগে ভাগ করছি, শৃঙ্খলা অনুযায়ী চারটে ভাগে ভাগ করছি, শ্রেণী অনুযায়ী কি কি? ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় অ্যান্ড শিওয়ালিক। আর শৃঙ্খলা অনুযায়ীও চারটে ভাগে ভাগ করছি, পাঞ্জাব, কুমায়ুন, নেপাল অ্যান্ড আসাম হিমালয়। এবার নেক্সট পেজে আমি এখানে ভারতের ম্যাপটা আঁকছি, তাহলে রাফলি আঁকছি, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। তো এই হলো ভারতের ম্যাপের নর্থ সাইড এবং নর্থ ইস্ট সাইডটা এখানে দেখানোর চেষ্টা করছি, সেটাই এখানে মেনলি কাজে লাগবে। তো ফার্স্টে দেখো এই এরিয়াটা হলো জম্মু কাশ্মীর এরিয়া। তো জম্মু কাশ্মীর এরিয়ার এই পজিশন দিয়ে যে পর্বতমালাটা গেছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কারাকোরাম পর্বতমালা। আমি মুখে বলে দিচ্ছি, খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এখানে জায়গা শর্ট, পুরোটা লিখতে গেলে এই জায়গাটা হসপচ হয়ে যাবে। তো যাই হোক, ফার্স্টে যে রেঞ্জটা গেছে সেটা হলো কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের নিচে দিয়ে যে পর্বতমালাটা গেছে সেটা হলো লাদাখ রেঞ্জ।
লাদাখ রেঞ্জের নিচে দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় জাস্কার রেঞ্জ। তাহলে ওপরে কি কারাকোরাম, তারপরে লাদাখ, লাদাখের নিচে গেছে কি, লাদাখের নিচে গেছে ঝাস্কার রেঞ্জ। তো এই তিনটে রেঞ্জকে একসাথে কি বলবো, একে বলবো ট্রান্স হিমালয়। তো এই তিনটিকে কি বলবো, এই তিনটেকে আমরা বলবো, এখানে লিখছি ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়। তো কোশ্চেন যদি দেয় যে ট্রান্স হিমালয়ের অংশ কোনটি নয়, এর মধ্যে চারটে অপশন দেবে, কারাকোরাম, লাদাখ, ঝাস্কার আর পীরপাঞ্জাল বা ধৌলাধর এরকম দিয়ে দেবে। অ্যান্সার কি হয়ে যাবে, ধৌলাধর ট্রান্স হিমালয়ের অংশ নয়। তাহলে ট্রান্স হিমালয়ের সব থেকে উপরে থাকছে কারাকোরাম, তার নিচে থাকছে লাদাখ, তার নিচে থাকছে ঝাস্কার রেঞ্জ। এরপর এই জম্মুর এই রকম পজিশনে এখানে একটা পর্বতমালা আছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় নাঙ্গা পর্বত, নাঙ্গা, নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত থেকে, নাঙ্গা পর্বত থেকে এইভাবে গিয়ে এখান দিয়ে তিব্বতের ওপর দিয়ে, এদিকে নেপালের ওপর দিয়ে, এখান দিয়ে এসে আবার অরুণাচল প্রদেশের এই পজিশনে এখানে এসে আরেকটা পাহাড় পর্যন্ত এসেছে। তো এই পাহাড়টার নাম কি, এই পাহাড়টার নাম হলো নামচা বারোয়া, নামচা, নামচা বারোয়া। তো এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত পর্যন্ত বিস্তৃত যে রেঞ্জটা, যে শ্রেণীটা, তাকে কি বলা হয়, তাকে বলা হয় গ্রেটার হিমালয়। একে কি বলবো, একে বলবো গ্রেটার, গ্রেটার হিমালয়া, গ্রেটার হিমালয়া। তাহলে গ্রেটার হিমালয়া কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত হলো গ্রেটার হিমালয়। এই গ্রেটার হিমালয়ের নিচে আবার এখান দিয়ে এরকম ছোট ছোট রেঞ্জ গেছে, এখান থেকে ছোট ছোট রেঞ্জ গেছে, একটা রেঞ্জ, এটাকে বলা হয় কি পীর পাঞ্জাল। পীর পাঞ্জালের পরে হলো ধৌলাধর, এটা হলো কি, এটা হলো ধৌলাধর, ধৌলাধর। ধৌলাধরের পরে আছে নাগ টিব্বা, ধৌলাধর, ধৌলাধরের পরে আছে নাগ টিব্বা, নাগ টিব্বার পরে এখানে নেপালের মধ্যে আছে কি, নেপালের মধ্যে আছে এটা মহাভারত, মহাভারত। তো এই যে রেঞ্জটা গেছে পীরপাঞ্জাল, ধৌলাধর, নাগটিব্বা, মহাভারত, এই রেঞ্জটাকে কি বলবো, এই রেঞ্জটাকে বলবো মিডিল হিমালয়, অর্থাৎ মধ্য পর্বতশ্রেণীর অংশ, মিডিল হিমালয়ের, মধ্য হিমালয়ের অংশ, মিডিল, মিডিল হিমালয়া, মিডিল হিমালয়ের অংশ। আর মিডিল হিমালয়ের নিচ দিয়ে এখান দিয়ে গেছে কি, যেটা গেছে এটা হলো শিবালিক পর্বত। তো এটাকে কি বলবো, এটাকে বলবো শিবালিক পর্বত, শিবালিক, শিবালিক পর্বত। তাহলে বোঝাতে পেরেছি ট্রান্স হিমালয় কোনগুলো, কারাকোরাম, লাদাখ, ঝাস্কার, এই তিনটে ট্রান্স হিমালয়ের অংশ। তারপর নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত, সেটা হলো গ্রেটার হিমালয়ের অংশ। গ্রেটার হিমালয়ের নিচে পীরপাঞ্জাল রেঞ্জ, ধৌলাধর, নাগটিব্বা, তারপর মহাভারত, এগুলো হলো মিডিল হিমালয়ের অংশ। আর মিডিল হিমালয়ের নিচ দিয়ে গেছে কি শিবালিক হিমালয়। এবার এখান থেকে দেখো যে শৃঙ্খলা অনুযায়ী, অর্থাৎ নদী দ্বারা ভাগ করেছিলাম যে চারটে শৃঙ্খলা, পাঞ্জাব, কুমায়ুন, তারপরে নেপাল আর আসাম। তো সেগুলো কোন কোন নদী দ্বারা সেপারেট হয়েছে, এখান থেকে কোশ্চেন দেয়। তো তোমরা প্রত্যেকেই জানো যে এখানে আছে কৈলাস পর্বত, তিব্বতের এইরকম পজিশনে কৈলাস পর্বত আছে। তো কৈলাস পর্বতের এখান থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়ে এইভাবে গিয়ে এখানে থেকে গিয়ে পড়েছে কোথায়, পড়েছে পাকিস্তানে গিয়ে। তো এই পজিশনে আছে কি সিন্ধু নদী। তো এখানে সিন্ধু নদী, আর এই রকম পজিশন দিয়ে এসছে সতলুজ রিভার। সতলুজ রিভার এরকম পজিশন বলতে, সতলুজ রিভারটাও কিন্তু এখান থেকে কৈলাস পর্বতের রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে এখান থেকে এসে পাঞ্জাবের মধ্যে দিয়ে আবার এসে সিন্ধু নদীর সাথে মিশেছে। তো এখান থেকে ডিভাইড করছে কি সতলুজ রিভার। তো সতলুজ রিভার থেকে এদিকে সিন্ধু নদীর মাঝখানের যে হিমালয়ের অংশ, একে কি বলবো, একে বলবো পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব হিমালয়। তো এটা কি, এটা হলো ইন্দাস রিভার, ইন্দাস রিভার সিন্ধু নদী, এটা হলো সতলুজ রিভার,
সতলুজ রিভার। তারপর সতলুজ রিভারের পরে এই নেপালের আগে উত্তরাখণ্ডের এই পজিশন দিয়ে এখান থেকে গিয়েছে কোন রিভার, এখান দিয়ে গিয়েছে কালী রিভার। কালী রিভার, এই সতলুজ আর কালী রিভারের মাঝখানের এই যে হিমালয়ের অংশ, একে কি বলবো, একে বলবো কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়। এরপর কুমায়ুন হিমালয়ের ডান সাইডে অর্থাৎ কালী নদীর ডান সাইডে এইদিকে পশ্চিমবঙ্গ দিয়ে গেছে কি তিস্তা রিভার। কোন নদী গিয়েছে? তিস্তা নদী, তিস্তা রিভার। আর ডান সাইডে এখানে অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি। এখানে আছে কি ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী। তো এই কালী রিভার আর তিস্তা রিভারের মাঝখানের যে অংশটা, একে বলা হয় কি, একে বলা হয় নেপাল হিমালয়। নেপাল হিমালয় বলা হয় কারণ মেনলি পুরো নেপালটাকে এখানে কভার করা হচ্ছে, তাই একে নেপাল হিমালয় বলা হয়। আর তারপর তিস্তা নদীর থেকে, এটা হলো তিস্তা রিভার, তিস্তা রিভার। তিস্তা নদী থেকে এদিকে পূর্বে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত যে হিমালয়, সেটাকে কি বলবো, সেটাকে বলবো আসাম হিমালয়। তাহলে শ্রেণী অনুযায়ী আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে কোশ্চেন এইভাবে দেবে যে নেপাল হিমালয়টাকে আলাদা করেছে, মানে নেপাল হিমালয় কোন দুটো নদী পৃথক করেছে নেপাল হিমালয়কে, তো অ্যান্সার হবে কালী রিভার, তিস্তা রিভার। কোশ্চেন দেবে কুমায়ুন হিমালয়কে আলাদা করেছে কোন দুটো নদী, অ্যান্সার হবে সতলুজ কালী। কোশ্চেন দেবে আসাম রিভারকে, সরি আসাম হিমালয়কে আলাদা করেছে কোন দুটো নদী, তো অ্যান্সার হবে তিস্তা ব্রহ্মপুত্র। তো এই কারণে কিন্তু ছবি দেখে পড়ালাম যাতে করে তোমাদের জিনিসটা মুখস্থ থাকে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেই ক্লাসটা হলো পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস। এই পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস ছাড়া এখানে এই চ্যানেলে আদার্স অন্যান্য এক্সাম যেগুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। যদি তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস থাকছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সট্রা কোনো ইনফরমেশন এক্সাম ওরিয়েন্টেড থাকলে, নোটিফিকেশন রিলেটেড কোনো ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া এই পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও তোমরা পাবে এই চ্যানেল থেকে। এই ম্যাথের ক্লাসটা বাদ দিয়ে, মানে পিএসসি ক্লার্কশিপের ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের প্রোভাইড করা হচ্ছে ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে এই দুটো চ্যানেল থেকে তোমাদের সামনে টার্গেটেড এক্সামের ওপর বেস করে ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়, কোন ধরনের ট্রাইব দেখতে পাওয়া যায়? তো নীলগিরি পার্বত্য অঞ্চল ওই তোমাদের অবস্থিত কোথায়? তামিলনাড়ু, কর্ণাটক বর্ডারের ওখানেই অবস্থিত। তো তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, তো এই তিনটে রাজ্যের বর্ডারেই কিন্তু এই নীলগিরি পার্বত্য অঞ্চল অবস্থিত। তো এখানে দেখতে পাওয়া যায় সব থেকে বেশি ট্রাইব, সেটা হলো কি টোডা ট্রাইব। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জারোয়া ট্রাইবটা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান অ্যান্ড নিকোবরে দেখতে পাওয়া যায় জারোয়া ট্রাইব। আর এখান থেকে রিলেট করো, এখান থেকে কোশ্চেন তোমাদের দিয়েছিল এক্সামে যে ভারতের সব থেকে বড় ট্রাইব, ভারতের লার্জেস্ট ট্রাইব, ভারতের সব থেকে বড় ট্রাইব কোনটা, বড় উপজাতি কোনটা? তো ভারতের সব থেকে বড় উপজাতি হলো ভিল ট্রাইব। ভিল উপজাতি হলো সব থেকে বড়। আর যদি কোশ্চেন দেয় যে ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ট্রাইব, তো ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ট্রাইব হবে সাঁওতাল। পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হলো সাঁওতাল উপজাতি। আর ভারতে যদি দেয় তখন অ্যান্সার হয়ে যাবে ভিল উপজাতি। চলে আসো পরের কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আচ্ছা, ডাব্লিউএইচও থেকে এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করে। ডাব্লিউএইচও এর ফুল ফর্ম আশা করি প্রত্যেকেই জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এর ইস্টাবলিশ কবে হয়েছিল? কোশ্চেন দেবে। এর স্থাপন হয়েছিল, এক্সাক্ট ডেট মুখস্থ রাখতে হবে, 7 এপ্রিল 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ইস্টাবলিশ হয়। এবং 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ইস্টাবলিশ হওয়ার জন্য 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেই কারণে ডেটটা মুখস্থ রাখতে হবে যে কবে এস্টাবলিশ হয়েছিল। 7 এপ্রিল 1948 সালে এস্টাবলিশ হয়েছিল, সেই কারণে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয়। এই ডাব্লিউএইচও থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন টেড্রস অ্যাডহানম। টেড্রস অ্যাডহানম গেব্রিয়েসুস, এরকম একটা নাম আছে, কিন্তু পুরো নাম মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটুকু মাথায় রাখবে, টেড্রস অ্যাডহানম হলো এনার নাম। ইনি হলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান ডিরেক্টর জেনারেল। চলে আসো পরের কোশ্চেন, পুষ্কর মেলাটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বহুবার রিপিট হয়েছে কোশ্চেনটা। পুষ্কর মেলা হলো রাজস্থান রাজ্যের, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো পুষ্কর রাজস্থানের আজমের জেলায় পুষ্কর নামক একটা সেখানে তালাব আছে, সেই তালাবকে কেন্দ্র করে পুষ্কর নামক জায়গা আছে, সেখানেই কিন্তু এটা আয়োজন করা হয়। এবং এই পুষ্কর যে মেলাটা, এটা হলো বিশ্বের সবথেকে বৃহত্তম উটের মেলা। বিশ্বের বৃহত্তম উটের মেলা, সেটা কোনটি? সেটা হলো এই পুষ্কর মেলা। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আমি রিলেট করাবো, যেগুলো বহুবার এক্সামে দিয়েছে। তার মধ্যে ফার্স্ট হলো ওনাম। ওনাম কোন রাজ্যের? ওনাম হলো কেরালা রাজ্যের হলো ওনাম। এই ওনামটা কি? ওনামটা হলো ফসল উৎপাদন হলে কেরালা রাজ্যে যে ফসলের জন্য যে উৎসবটা পালন করা হয়, অর্থাৎ হারভেস্ট ফেস্টিভ্যাল বলা হয় এই ওনাম ফেস্টিভ্যালকে। একইভাবে যদি বলা হয় যে পাঞ্জাবের হারভেস্ট ফেস্টিভ্যালকে কি বলা হয়, তো পাঞ্জাবের হারভেস্ট ফেস্টিভ্যালকে বলা হয় বৈশাখী ফেস্টিভ্যাল। বৈশাখী ফেস্টিভ্যাল। তো বৈশাখী ফেস্টিভ্যাল কোথায় আয়োজন হয়? পাঞ্জাবে আয়োজন হয়। এটাও কিন্তু হারভেস্ট ফেস্টিভ্যাল, অর্থাৎ ফসল উৎপাদনের পর কিন্তু এই ফেস্টিভ্যালটা হয়। এরপরে রিলেট করো পোঙ্গাল। কোথাকার? পোঙ্গাল হলো তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। এবং কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে পোঙ্গাল ফেস্টিভ্যালে কোন দেবতাকে পূজা করা হয়? তো সূর্য দেবতাকে পূজা করা হয় এই পোঙ্গাল ফেস্টিভ্যালে। পোঙ্গাল ফেস্টিভ্যাল কোন স্টেটের? সেটা হলো তামিলনাড়ুর। কোশ্চেন দেবে উগাডি। তো উগাডি ফেস্টিভ্যালটা দুটো স্টেটে মিলে হয় মূলত, একটা হলো কর্ণাটক আর একটা হলো অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে হয় উগাডি ফেস্টিভ্যাল। কোশ্চেন দেবে বিহু ফেস্টিভ্যাল। বহুবার পড়িয়েছি আর বলেছি যে কোনো কিছুর নামের সাথে যদি বিহু থাকে, কাটি বিহু থাকে বা শুধু বিহু থাকে, তো অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে আসাম। আসামের ফেস্টিভ্যাল হলো বিহু ফেস্টিভ্যাল। এছাড়া আসামের থেকে আরেকটা ফেস্টিভ্যাল রিলেট করো, সেটা হলো অম্বুবাচী। কোশ্চেনটা কিন্তু রিসেন্টলি সম্ভবত তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামে দিয়েছিল যে অম্বুবাচী ফেস্টিভ্যাল কোন স্টেটের? তো অ্যান্সার হবে অম্বুবাচী ফেস্টিভ্যাল হলো আসামের, কারণ আসামে আছে কামরূপ কামাখ্যা মন্দির, সেখানে কিন্তু এই অম্বুবাচী ফেস্টিভ্যালটা হয়ে থাকে। কোশ্চেন দেবে যে ছট পূজা। তো ছট পূজা আশা করি প্রত্যেকেই জানো। ছট পূজা হলো বিহারিরাই দেখবে ম্যাক্সিমাম ছট পূজা করে। তো ছট পূজা কোথাকার? ছট পূজা হলো বিহারের ফেস্টিভ্যাল। কোশ্চেন দিয়েছিল তোমাদের সম্ভবত 2022 কিংবা 23 যে রেলের এক্সাম হয়েছিল, সেখানে বহুবার এই কোশ্চেনটা দেখা গিয়েছে। সেটা হলো হর্নবিল ফেস্টিভ্যাল।
হর্নবিল ফেস্টিভ্যাল কোন স্টেটের? তো হর্নবিল ফেস্টিভ্যাল হলো নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল হলো নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। কোশ্চেন দেবে তোমাদের রথযাত্রা, ওপরে লিখছি রথযাত্রা। তো আশা করি প্রত্যেকেই জানো জগন্নাথের রথযাত্রা কোন স্টেটে হয়ে থাকে। তো রথযাত্রা আরেকটা কোশ্চেন যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো নুয়াখাই, নুয়াখাই ফেস্টিভ্যাল। এবং আরেকটা কোশ্চেন যেটাও প্রচুরবার এক্সামে দিয়েছে সেটা হলো রাজপারবা, রাজপারবা। এই তিনটে ফেস্টিভ্যাল কোথায় হয়? এই তিনটে ফেস্টিভ্যাল হয় উড়িষ্যাতে। ওড়িশা রাজ্যের ফেস্টিভ্যাল জগন্নাথের রথযাত্রা, নুয়াখাই ফেস্টিভ্যাল অ্যান্ড রাজপ্রভা হলো উড়িষ্যার ফেস্টিভ্যাল। এছাড়া আরেকটা রিলেট করাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বোনালু, বোনালু ফেস্টিভ্যাল বা বাথকুম্মা, বাথকুম্মা ফেস্টিভ্যাল কোন স্টেটে? তো বোনালু এবং বাথকুম্মা দুটোই হলো তেলেঙ্গানার ফেস্টিভ্যাল, তেলেঙ্গানা রাজ্যের ফেস্টিভ্যাল। চলে আসো পরের কোশ্চেন, নবকলেবর উৎসবটা কোথায় পালিত হয়? তো নবকলেবর এই উৎসবটা পালিত হয় উড়িষ্যা রাজ্যে। তো উড়িষ্যা থেকে আরেকটা ফেস্টিভ্যাল তোমরা এখান থেকে রিলেট করতে পারলে, সেটা হলো নবকলেবর। উড়িষ্যা থেকে এক্ষুনি তিনটে বললাম, একটা হলো রথযাত্রা, নুয়াখাই, রাজপ্রভা, আরেকটা হলো নবকলেবর। এগুলো প্রত্যেকটাই উড়িষ্যার ফেস্টিভ্যাল। তো এই নবকলেবর উৎসবটা উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সাথেই কিন্তু সম্পর্কিত। গজপতি রামচন্দ্র দেবকে এই নবকলেবর উৎসবের প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু বিবেচিত করা হয়। আর এই নবকলেবর উৎসবটা কোশ্চেন এখান থেকে দিতে পারে যে নবকলেবর উৎসবটা শেষবার কত সালে হয়েছিল? তো লাস্ট হয়েছিল 2015 সালে, এবং এর পরবর্তী এটা হওয়ার কথা আছে কত সালে? পরবর্তী এর হওয়ার কথা আছে 2034 সালে এর কিন্তু আয়োজনের কথা আছে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়, অর্থাৎ ফক ড্যান্স নয়? তো এদের মধ্যে ফক ড্যান্স নয় সেটা কোনটা? সেটা হলো মোহিনী নাট্যম। কারণ মোহিনী নাট্যম কোন প্রকার ড্যান্স? এটা হলো এক প্রকার ক্লাসিক্যাল ড্যান্স। তো এখান থেকে দু প্রকার ড্যান্স আমি রিলেট করাবো, এই দু প্রকার ড্যান্স কোন স্টেটের সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। ক্লাসিক্যাল ফার্স্টে রিলেট করাবো ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ড্যান্স। তো ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম কোনগুলো সেগুলো আগে ফার্স্টে দেখো। কত্থক, কত্থক হলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম। সাত্তারিয়া, আচ্ছা একেবারেই আমি স্টেট বলতে বলতে যাই, তো কত্থক কোন স্টেটের? কত্থক হলো উত্তরপ্রদেশের। অলরেডি কিন্তু পড়ানো আছে তোমাদের, এর আগে যে 33টা ক্লাস হয়ে গেছে 33টা ক্লাসের মধ্যে কিন্তু অলরেডি এই সমস্ত কোশ্চেন পড়ানো হয়েছে। তারপরে হলো সাত্তারিয়া, সাত্তারিয়া কোথাকার? সাত্তারিয়া হলো আসামের ড্যান্স। কোশ্চেন দেবে ওডিসি, ওডিসিও এক প্রকার ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু কোশ্চেন দেয় না কারণ নাম থেকেই বোঝা যায় যে ওডিসি কোথাকার। ওডিসি হলো ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু যেহেতু আমি ক্লাসিক্যাল ড্যান্স কোনগুলো পড়াচ্ছি সেই কারণে একসাথে আমি ওডিসিটা বলে দিলাম। এরপর চলে আসো মোহিনী নাট্যম, মোহিনী মোহিনী নাট্যম, আরেকটা হলো কথাকলি, কথাকলি। কত্থক আর কথাকলির মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, তো খেয়াল রাখবে কত্থক হলো উত্তরপ্রদেশের আর কথাকলি হলো কেরালা রাজ্যের। তো মোহিনী নাট্যম এবং কথাকলি এ দুটো কোন রাজ্যের? কথাকলি এবং মোহিনী নাট্যম এ দুটোই কিন্তু কেরালা রাজ্যের। এর পরবর্তী ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম, ভারতনাট্যম। তো ভারতনাট্যম কোন রাজ্যের? ভারতনাট্যম হলো তামিলনাড়ু রাজ্যের। কোশ্চেন দেবে কুচিপুডি, কুচিপুডি কোন রাজ্যের? কুচিপুডি হলো অন্ধ্রপ্রদেশ। শর্টে লিখলাম অন্ধ্রপ্রদেশ, লিখে রাখবে, না হলে এই এপি লেখা মানে অরুণাচল প্রদেশও কিন্তু বোঝায়। আরেকটা লাস্ট হলো মণিপুরি, মণিপুরি। তো মণিপুরি নাম থেকেই বোঝা যাচ্ছে এই ড্যান্স ফর্মটা কোথাকার? ড্যান্স ফর্মটা হলো মণিপুর রাজ্যে। তো ক্লাসিক্যাল ডান্স কি কি? কত্থক, সাত্তারিয়া, ওডিসি, মোহিনীনাট্যম, কথাকলি, ভারতনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড মণিপুরি, এগুলো হলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এবং এগুলো কোনটা কোন রাজ্যে সেগুলো কিন্তু এখান থেকে ডিসকাস করে দিলাম। এছাড়া এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমি ফক ডান্স রিলেট করাবো, কারণ এখান থেকে এখন এক্সামে কিন্তু কোশ্চেন দিচ্ছে। তো তার মধ্যে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে এখান থেকে কোশ্চেন তোমাদের দিয়েছে অলরেডি। তো ফার্স্ট হলো গারবা,
গারবা ড্যান্স, গারবা ফক ড্যান্সটা কোন রাজ্যের? গারবা ফক ড্যান্স হলো গুজরাট রাজ্যের, গুজরাট রাজ্যের। আচ্ছা, তো এই ক্লাসিক্যাল ড্যান্স মনে হতে পারে ক্লাসিক্যাল ড্যান্স আর ফক ড্যান্সের মধ্যে পার্থক্য কি? তো ক্লাসিক্যাল আর ফক ড্যান্সের মধ্যে পার্থক্য হলো ক্লাসিক্যাল ড্যান্স প্রফেশনালরা ড্যান্স করে, অর্থাৎ যদি কত্থক ড্যান্স করে তাহলে কত্থক শিখতে হয়, সেই ব্যক্তি শেখার পরে তারপরে ড্যান্স করে। আর ফক ড্যান্সের মধ্যে পার্থক্য হলো ফক ড্যান্সটা হচ্ছে এই গারবা ড্যান্স বা ভাংড়া ড্যান্স, এগুলো কিন্তু না শিখেও লোকের দেখে, লোকের সামান্য একটু দেখেই কিন্তু লোকে নাচতে শুরু করে। তো এই ফক ড্যান্স আর ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে এটাই পার্থক্য, ক্লাসিক্যাল ড্যান্স প্রপারলি শিখতে হয়, অর্থাৎ প্রফেশনাল ভাবে এই ড্যান্সটা হয়ে থাকে। আর ফক ড্যান্স যে কোনো লোক কিন্তু ফক ড্যান্স করতে পারে। তো গারবা, গারবা হলো গুজরাটের ফক ড্যান্স। কোশ্চেন দেবে তোমাদের ঘুমার, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে ঘুমার, আরেকটা দেয় ভাংড়া। তো গারবা, ঘুমার আর ভাংড়া এইগুলো বহুবার এক্সামে দিয়েছি। তো ঘুমার কোন রাজ্যের? ঘুমার হলো রাজস্থানের, রাজস্থানের ঘুমার। আর ভাংড়া কোথাকার? ভাংড়া হলো পাঞ্জাবের। চলে আসো পরের কোশ্চেন, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? তো কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, অন্ধ্রপ্রদেশে এর উৎপত্তি হয়েছে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, জাকির হোসেন কোন ক্ষেত্রের সাথে জড়িত? তো বহুবার রিপিটেড কোশ্চেন এবং ইজি কোশ্চেন। জাকির হোসেন কিসের সাথে সম্পর্কিত? তিনি একজন ফেমাস তবলা বাদক, অর্থাৎ ইনি কিসের সাথে সম্পর্কিত হবে? সাহিত্য হবে না, চিত্রকলা হবে না, ভাস্কর্য হবে না, অ্যান্সার হবে ইনি সঙ্গীতের সাথে সম্পর্কিত, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় লীগ, ভারতের গণপরিষদ, না কোনোটি নয়। তো ভারতের সংবিধান আমাদের গৃহীত করা হয়েছিল, নেওয়া হয়েছিল গণপরিষদের দ্বারা, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো গণপরিষদ থেকে কিছু কোশ্চেন তোমাদের করাবো। যদি কোশ্চেন দেয় যে গণপরিষদের কথা সর্বপ্রথম কে বলেছিল? গণপরিষদের কথা বা গণপরিষদের ধারণা সর্বপ্রথম কে দেন? এক্সামে কোশ্চেন দিয়েছিল, তো সর্বপ্রথম দিয়েছিল কত সালে? 1934 সালে। কে দিয়েছিল? এম.এন. রয়, মানবেন্দ্র রয়। গণপরিষদের কথা, গণপরিষদের ধারণা কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন, কবে দিয়েছিলেন? 1934 সালে। এখান থেকে কোশ্চেন দেবে, এই যে গণপরিষদ, গণপরিষদের গঠনের কথা বলা হয়েছিল কোন মিশনে বা কোন কমিশনে? গঠনের কথা। তো গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশনে, ক্যাবিনেট মিশনে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল। কবে এসেছিল ক্যাবিনেট মিশন? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। কোশ্চেন দেবে যে গণপরিষদের গঠন হয় কবে? গণপরিষদের গঠন বা ফার্স্ট মিটিং কবে হয়? গণপরিষদের গঠন হয় কবে? তো গণপরিষদের গঠন বা ফার্স্ট মিটিং হয় 6 ডিসেম্বর 1946 সালে। এবং এই ফার্স্ট মিটিং এর সভাপতিত্ব অর্থাৎ প্রেসিডেন্ট কে ছিলেন? তো ফার্স্ট মিটিং এর সভাপতিত্ব করেছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং এই সচ্চিদানন্দ সিনহা কিন্তু নির্বাচিত ছিলেন না, ইনি ছিলেন মনোনীত, অর্থাৎ ইনি অস্থায়ী প্রার্থী ছিলেন। তো কোশ্চেন দেয় তোমাদের যে সংবিধান গণপরিষদের প্রথম সভাতে বা গণপরিষদের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন, স্থায়ী সভাপতি কে ছিলেন? বা কোশ্চেন দেবে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো স্থায়ী যখন বলবে তখন কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, আর গণপরিষদের প্রথম যদি বলে শুধুমাত্র বা অস্থায়ী বলে তো অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। আর সচ্চিদানন্দ সিনহা কেন এনাকে করা হয়েছিল? কারণ ফার্স্ট মিটিং এ তখন ইলেকশন হয়নি। ফার্স্ট মিটিং এ প্রেজেন্ট ছিলেন কতজন? প্রেজেন্ট ছিলেন 299 জন প্রেজেন্ট ছিলেন। প্রেজেন্ট থাকার কথা ছিল, মানে গঠন করার কথা ছিল 389 জন লোক নিয়ে, কিন্তু গঠিত হয় 299 জন লোক নিয়ে। তো যাই হোক, তার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন এই সচ্চিদানন্দ সিনহা, তাই এনাকে কিন্তু সেদিনকার জন্য প্রেসিডেন্ট করা হয়েছিল। এর ঠিক 3 দিন পর সেকেন্ড অধিবেশন বসে, কবে বসে? 9 ডিসেম্বর 1946 সালে। এবং এই সেকেন্ড যে সেশনটা বসে, সেকেন্ড যে মিটিংটা হয় গণপরিষদের, সেই মিটিং এ স্থায়ী সভাপতি নির্বাচন হয়। স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র
রাজেন্দ্র প্রসাদ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে ভুল করে, যে কোশ্চেন দেয় যে গণপরিষদের প্রেসিডেন্ট কে ছিলেন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট স্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন। ফার্স্ট অপশনে থাকে বি আর আম্বেদকর। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বি আর আম্বেদকর মেরে চলে আসে। খেয়াল রাখবে বি আর আম্বেদকর কিন্তু এর এই গণপরিষদের তিনি সভাপতি ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির সভাপতি। খেয়াল রাখবেন, অর্থাৎ ড্রাফটিং কমিটির সভাপতি। তো যাই হোক, এখান থেকে আরো দুটো কোশ্চেন রিলেট করো। এই গণপরিষদ সংবিধান বানানোর কাজ শুরু করে। সংবিধান বানানোর কাজ শুরু করার পর সংবিধান বানানোর কাজটা শেষ হয় কবে? শেষ হয় 26 নভেম্বর 1949। তো 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান কি হয়? ভারতের সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান কি হয়? ভারতের সংবিধান গৃহীত হয়, অর্থাৎ অ্যাডপ্ট করা হয়। আর এটা কার্যকারী কবে হয়, অর্থাৎ ইমপ্লিমেন্ট কবে হয়? এর জাস্ট 2 মাস পর, সরি হ্যাঁ এর জাস্ট 2 মাস পর 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কি হয়? ভারতের সংবিধান ইমপ্লিমেন্ট হয়, অর্থাৎ কার্যকারী হয়। তো কোশ্চেন খেয়াল রাখবে, গৃহীত জানতে চাইছে না কার্যকারী জানতে চাইছে। এখান থেকে কিন্তু বহুবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, আর জেনে বুঝেই ভুল করে, কারণ দুটো অ্যান্সারই তারা জানে কিন্তু এক্সাম হলে গিয়ে বুঝতে পারে না যে গৃহীত কোনটা কার্যকারী কোনটা। তো খেয়াল রাখবে, গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, আর কার্যকারী অর্থাৎ ইমপ্লিমেন্ট হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। ভারতের সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কত দিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত, বা উচ্চ আদালতে অনুশীলনের জন্য মিনিমাম কত বছর কথা বলা হয়েছে? তো বলা হয়েছে 10 বছর ধরে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য এখানে আরো দুটো ক্রাইটেরিয়া আছে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হলো সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হলো তাকে হাইকোর্টের জাজ হিসাবে মিনিমাম 5 বছর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 বছর তার কাজ করে থাকতে হবে, অথবা হাইকোর্টের জাজ হিসাবে, হাইকোর্টকে এইচসি লিখলাম, সরি হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে তাকে 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স দেখাতে হবে, অর্থাৎ 10 বছর তাকে কিন্তু হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা হলে সেই ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য কিন্তু সে নির্বাচিত হবে। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো, যে এদের রিটায়ারমেন্ট কোশ্চেন দেয়, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ারমেন্ট এজ কত? আর হাইকোর্টের জাজদের রিটায়ারমেন্ট এজ কত? তো সুপ্রিম কোর্টের জাজদের রিটায়ারমেন্ট এজ হলো 65 বছর, আর হাইকোর্টের জাজদের রিটায়ারমেন্ট এজ হলো 62 বছর। চলে আসো পরের কোশ্চেন। নিচের কোনটি তাপমাত্রার একক নয়? তো ফারেনহাইট তাপমাত্রার একক, সেলসিয়াস তাপমাত্রার একক, কেলভিন তাপমাত্রার একক নয়, সেটা হলো পাস্কেল। কারণ পাস্কেল কিসের একক? পাস্কেল হলো চাপের একক। চাপের একক কি? চাপের একক পাস্কেল। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেয় যে তাপমাত্রার এসআই বা তাপমাত্রার সিজিএস একক কোনটি? তো তাপমাত্রার এসআই এবং সিজিএস একক একটাই, সেটা কি? সেটা হলো কেলভিন। চলে আসো পরের কোশ্চেন। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? তো যদি তোমরা অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকো বাড়িতে, যদি ইন্টারনেট তোমাদের অপটিক্যাল ফাইবার থ্রু যদি আসে, তো অপটিক্যাল ফাইবারের যারা টেকনিশিয়ান যারা আসবে, যারা মেকানিক যারা তোমার বাড়িতে আসবে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে, তারা দেখবে যে অপটিক্যাল ফাইবার যখন কেটে যায় তখন তার মধ্যে দিয়ে এক মাথা দিয়ে লাইট তার মধ্যে পাঠানো হয়, এবং অপর মাথা দিয়ে সেই লাইট যদি দেখা যায় তাহলে তার ওকে আছে, যদি লাইট দেখা না যায় তার মানে বুঝতে হবে তার মাঝখান দিয়ে কোথাও কেটে গেছে। তো এটা কোন প্রতিফলনের নীতি? এটা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতি। তো অ্যান্সার হবে কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। কিসের প্রতিফলন হয়? লাইটের প্রতিফলন হয়, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়।
এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে আরেকটা কোশ্চেন দেয়, মরীচিকা কিসের উদাহরণ? বহুবার তোমরা এক্সামে দেখতেছো যে মরীচিকা কিসের উদাহরণ, তো অ্যান্সার কি হয়ে যাবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হলো মরীচিকা। চলে আসো পরের কোশ্চেন, কোন গ্যাস আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? তো আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয় প্রোপেন, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। প্রোপেনের রাসায়নিক সংকেত হলো কার্বন থাকবে 3টে C3H8, কার্বন থাকবে 3টে, হাইড্রোজেন 8টা। তো এটা হলো প্রোপনের সংকেত, রাসায়নিক সংকেত, এবং প্রোপেন হলো আলোক প্রদানকারী গ্যাস। চলে আসো পরের কোশ্চেন, বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। আর লাইক করলেই আমরা এটা বুঝতে পারবো যে ক্লাসটা তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা, বা ক্লাসটা তোমরা এই পর্যন্ত দেখলে কিনা সেটাও আমরা একটা বলতে পারবো। বা ক্লাসে যদি কোনো প্রকার ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে বা তোমাদের কমেন্টের মধ্যে তোমাদের সেই সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করো আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। যেহেতু এটা ছোট চ্যানেল সেই কারণেই বলছি, না হলে বলতাম না এই ক্লাসের লিঙ্কগুলোকে শেয়ার করার জন্য। তো তোমাদের বন্ধু বান্ধব যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে তোমরা এই ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করতে পারো, তাদের দেখতে বলতে পারো, এবার তারা দেখবে কি দেখবে না সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, চলে আসো 18 নম্বর কোশ্চেন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠাতা হয়? তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা আমি পড়িয়েছিলাম এর আগে। কিভাবে পড়িয়েছিলাম যে এশিয়ার সব থেকে পুরানো, এশিয়াস ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, এশিয়াস ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ। কবে এস্টাবলিশ হয়? এর এস্টাবলিশ হয় 1875 সালে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এই বোম্বে স্টক এক্সচেঞ্জের বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে এর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে, এই বোম্বে স্টক এক্সচেঞ্জের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন প্রমোদ আগরওয়াল। প্রমোদ আগরওয়াল বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে এশিয়ার সব থেকে বড়, এখন বর্তমান এশিয়াস লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ কোনটা? এশিয়ার সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ কোনটা? তো এশিয়ার সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ হলো চায়নার সংঘাই স্টক এক্সচেঞ্জ, সংঘাই স্টক এক্সচেঞ্জ। যদি কোশ্চেন দেয় এশিয়ার পাশাপাশি যদি কোশ্চেন দিয়ে যায় যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ কোথায়, ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, তো সেটা অবস্থিত কোথায়? সেটা অবস্থিত আমেরিকার কোথায়? নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হলো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ। আর যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে পুরানো, তো এশিয়ার পুরানো বলে দিয়েছি, মানে ভারতের পুরানো। তো একটা ক্যান্ডিডেট এর আগের বছর সম্ভবত এই কোশ্চেনটা দিয়েছিল কোন একটা এক্সামে, তো তাদেরকে পড়ানো হয়েছিল, এবার তারপর এসে বলছে স্যার এই কোশ্চেনটা কমন আসেনি, আপনি ভারতের পুরানো স্টক এক্সচেঞ্জ কোনটা সেটা পড়াননি। তো আমি পড়িয়ে গিয়েছি এশিয়ার সব থেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, তো তার মধ্যে ভারত আসে না? এশিয়ার মধ্যে কি ভারত আসে না? সেই কমন সেন্সটুকু তাদের ছিল না। তো যাই হোক, এটা খেয়াল রাখবে, এশিয়ার পুরানো মানে আমি আলটিমেট বলে দিচ্ছি ভারতেরও পুরানো। চলে আসো পরের কোশ্চেন, কে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ MSPর সুপারিশ করে? তো ন্যূনতম এই যে সমর্থন মূল্য এর সুপারিশ করে কে? দা কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, এরাই কিন্তু সুপারিশ করে, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো এই যে কমিশনটা অর্থাৎ দা কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, এই কমিশনটা গঠন হয়েছিল ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত বিষয়ে সুপারিশ করার জন্য, যাতে করে কৃষকরা যে সমস্ত জিনিস তারা উৎপাদন করছে তার জন্য একটা লাভজনক মূল্য তারা পেয়ে থাকে, এবং লাভজনক মূল্য পাওয়ার ফলে তাদের মনের মধ্যে জন্য একটা উৎসাহ থাকে যে আবার পরবর্তী বছরে আমি আজকে 100 টন জিনিস বানিয়ে সবজি উৎপাদন করেছি, আমি পরবর্তী বছরে 150 টন সবজি উৎপাদন করব। এই উৎসাহটা যেন তাদের মধ্যে জাগে, সেই কারণে কিন্তু এই কমিশনের গঠন করা হয়েছিল। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোন দিনটি, আর একটা কথা বলে রাখি, আজ থেকে তোমাদের 20টা করে কোশ্চেন করানো হবে, এর আগের ক্লাস পর্যন্ত 25টা করে কোশ্চেন করানো হয়েছিল।
এরপর থেকে তোমাদের যাবতীয় ক্লাস থাকবে 20টা কোশ্চেন, যাতে করে ক্লাসের টাইমিংটা একটু কমে। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন ক্যান্ডিডেট, হাতে গুনে 2 থেকে 3 জন ক্যান্ডিডেট ফুল ক্লাসটা দেখে। তাছাড়া বাদ বাকি যত ক্যান্ডিডেট আছে সমস্ত ক্যান্ডিডেট হয় স্কিপ করে দেখবে বা একটু একটু দেখবে। তো সেই ক্ষেত্রে একটা আমরা ক্লাসটাকে ছোট করার চিন্তা ভাবনা করেছি, যে একটু টাইমিং হয়তো কমবে। তো এর আগে ক্লাসগুলো হতো 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট এরকম টাইমে ক্লাস হতো। তো এবার চেষ্টা করবো ধীরে ধীরে যে 40 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করার। তো যাই হোক, চলে আসো লাস্ট কোশ্চেন, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? তো বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো এই দিবসটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি 1989 সালের 11 জুলাই থেকে বিশ্ব জনসংখ্যা দিবস পালনের নির্দেশ দিয়েছিল, এবং সেখান থেকে এই 1989 সাল থেকে 11 জুলাই দিনটা বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন হয়ে আসছে। তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।